হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ চিটাগং এ পড়াশোনা করছি। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। এই অধ্যায়টির নাম হলো শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি। তো অধ্যায়টি শুরু করার আগে আমরা জেনে নিব আজকের ভিডিওতে কি কি আলোচনা হবে। প্রথমে আমরা জেনে নিব শুদ্ধাচার কি এবং পরবর্তীতে আমরা কিছু ছক সমাধান করব। আমরা জানি যে নতুন কারিকুলামের বইগুলোতে আমাদের বাস্তব প্রেক্ষিতে কাজ করতে বলা হয়েছে এবং এই কাজগুলো আমরা ছকের মাধ্যমে সমাধান করে থাকি। তাই এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ছক সমাধান। তাই আমরা এই ছকগুলো সমাধানের উপরেই বেশি করে গুরুত্ব আরোপ করেছি। তো আমরা প্রথমেই 61 পৃষ্ঠার ছকটি সমাধান করব, 62 পৃষ্ঠার ছক সমাধান করব, 63, 64, 66, 68, 69, 71 এবং 72 পৃষ্ঠার ছকগুলো আমরা যথাক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগেই আমরা সর্বপ্রথম যেই প্যারাটি রয়েছে তা একবার পড়ে নিব, কারণ এটি যদি আমরা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কি আলোচনা করতে বলা হয়েছে এবং আমাদের কিসের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তো এজন্য আমরা প্রথমেই প্রথম প্যারাটি একটু রিডিং করে নিব। তো চলুন একটু পড়ে নিই। পত্রিকায় খবর বেরিয়েছে আহমদ সাহেব শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। রিপন কথাটির মানে খুব ভালো বুঝতে পারল না, শুধু বুঝল ভালো কিছু ঘটেছে, তা না হলে পুরস্কার পেত না। চিন্তাটা মাথায় নিয়ে স্কুলে গেল। কয়েকজন সহপাঠী মিলে বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার বোঝা গেল না। তারপরেও ওরা ঠিক করলো নির্মল স্যারের কাছ থেকে বিষয়টা জানবে। স্যার ক্লাসে এলে রিপনই স্যারের কাছে প্রশ্নটা করলো, স্যার, শুদ্ধাচার কি? স্যার বললেন, শুদ্ধাচার হলো শুদ্ধ আচার, মানে ভালো কাজ, অর্থাৎ যে কাজে নিজের, অন্যের, সমাজ ও দেশের ভালো হয়, কল্যাণ হয়। যে কাজগুলোর জন্য কেউ তাকে বলেনি, নিজের উদ্যোগে কারোর সাহায্যের আশা না করে নিজে নিজেই দায়িত্ব নিয়ে করেছেন। ওরা বুঝতে পারল আহমদ সাহেব এমন কিছু ভালো কাজ করেছেন যার জন্য তিনি সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। নির্মল স্যার জানতে চাইল, ওরা নিজেদের প্রশ্নের কারণ খুলে বলল। তো আমরা এটি পড়ে বুঝতে পারছি যে এখানে আমরা এই চ্যাপ্টারটিতে শুদ্ধাচার নিয়ে আলোচনা করব। তো শুদ্ধাচার বলতে কি বলা হয়েছে তাও আমরা বুঝতে পেরেছি। শুদ্ধাচার হলো এমন কিছু কাজকর্ম যা আমাদের কেউ বলে না যে এটা করো, বা হচ্ছে কেউ আমাদেরকে এটার জন্য জোর জবরদস্তি করে না, তা আমরা নিজেদের ইচ্ছাতেই করি। এই কাজগুলো হচ্ছে শুদ্ধাচার। তো শুদ্ধাচারের জন্য আমাদের মনে ভালো অনুভূতি হয় এবং অনেক সময় সরকার বা সমাজ তার জন্য আমাদের পুরস্কৃত করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এর জন্য কোনো পুরস্কার পাওয়া যায় না। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুদ্ধাচারের, যে শুদ্ধাচার করে আমাদের মনে আমরা একটি ভালো অনুভূতি লাভ করতে পারি। তো আমরা শুদ্ধাচারের জন্য প্রথমে এই যে চিত্রতে দুইটি গল্পের কথা বলা আছে, সরি, একটা গল্পের কথা বলা আছে, গল্পটি আমরা দেখে নিই, তাহলে আমরা শুদ্ধাচার সম্পর্কে আরো সুন্দর একটি ধারণা পাবো। তো প্রথমে আমরা এই চিত্রটাতে দেখতে পাচ্ছি রাতুল নামের একজন ছেলে, তার গল্প এটি। রাতুল সে হচ্ছে হয়তোবা ক্রস করছিল রাস্তা। তো তখন সে একটি ব্যাগ দেখতে পেলো এখানে, যে রাস্তায় একটি ব্যাগ পড়ে আছে। তো সে ব্যাগটি যখন দেখলো তখন সে ভাবলো যে ব্যাগটি, এটি কার? তো ব্যাগটি হচ্ছে যে মালিক তার কাছে পৌঁছে দেওয়া উচিত। তো সে তখন ব্যাগটি খুললো এবং ব্যাগটি খুললে সে দেখতে পেল যে সেখানে তার ম্যাম রাবেয়া তাহসিন, তিনি হচ্ছেন তার শিক্ষক, তার কাছে ব্যাগটি পৌঁছে দিতে হবে, যেহেতু ব্যাগের মালিক হচ্ছে রাবেয়া তাহসিন ম্যাম। তো তিনি রাতুল, সে হচ্ছে তার শিক্ষকের কাছে
ব্যাগটি পৌঁছে দিল এবং শিক্ষক অবশ্যই খুশি হলো। তো এই যে রাতুল যে কাজটি করলো, সে কিন্তু চাইলে ব্যাগটি ওইখানে রেখে চলে যেতে পারতো অথবা ব্যাগটি নিজের কাছে নিয়ে যেতে পারতো। এই দেখা যাচ্ছে যে এখানে আশেপাশে কেউ নেই, তো সে যদি নিয়েও যেত তাও এটার জন্য তার কারো কাছে জবাবদিহিতা করতে হতো না, কেউ তাকে দেখতো না। তো সে তা সত্ত্বেও তার নিজের দায়বদ্ধতা থেকে সে তার ব্যাগটি তার ক্লাসের ম্যামকে ফিরিয়ে দিয়েছে। এটি হচ্ছে শুদ্ধাচার। অর্থাৎ সে একটি ভালো আচরণ করেছে এবং ভালো একটি কাজ করেছে। এটি হচ্ছে শুদ্ধাচার। তো আমরা আশা করি শুদ্ধাচার বিষয়টি ক্লিয়ার হয়েছি, যে শুদ্ধাচার বলতে সত্যিকারে কি বোঝানো হয়। তো এখন আমরা আরেকটি গল্প জানবো, যে গল্পটি জানলে আমরা আরো ভালোভাবে শুদ্ধাচার বিষয়ে ধারণা পাবো। তো এখানে পলব নামের একজন ছেলের কথা বলা আছে, যে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান লাভ করেছে এবং সেই প্রতিযোগিতার পুরস্কার ছিল 3টি বই। তো সে যখন পুরস্কার পেয়ে বাসায় ফিরছিল, তখন সে দেখতে পেল যে তার কাছে আসলে 4টি বই রয়েছে। তখন 4টি বই থাকাতে সে বুঝতে পারলো যে একটি বই হয়তোবা অতিরিক্ত চলে এসেছে তার কাছে। ফলে সে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে হচ্ছে সে বইটি আবার স্কুলে ফেরত দিবে। তো তারপর সে তার স্কুলের ম্যামকে হচ্ছে বইয়ের উপহারের যে প্যাকেটটি ছিল সেখানে হচ্ছে সেটি তা ফেরত দিল ম্যামের কাছে এবং ম্যামকে বলল যে হচ্ছে আপনারা হয়তোবা একটি বই আমাকে ভুলে বেশি দিয়ে দিয়েছেন, এটি বলে বইটি ফেরত দিল। তো তাতে হচ্ছে শিক্ষিকা অনেক খুশি হলো এবং পল্লবকে ধন্যবাদ জানালো। তো এখানেও পল্লব যেই কাজটি করলো, সে কিন্তু চাইলে বইটি নিয়ে যেতে পারতো বাসায়, এতে কেউ তা দেখতো না। কিন্তু সে তা না করে বইটি হচ্ছে অতিরিক্ত বইটি সে ফেরত দিয়েছে। আর এটি হচ্ছে তার করা একটি শুদ্ধাচার। তো শুদ্ধাচার বিষয়টি আমরা এতক্ষণে 2টি গল্পের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে একটি ছক, যে ছকটিতে হচ্ছে 2টি ঘটনা আমাদের আলোচনা করতে হবে। তো প্রথমে দেখে নিই ছকটিতে কি রয়েছে, তারপর আমরা কি কি আলোচনা করতে হবে অথবা কি দিয়ে ছকটি পূরণ করতে হবে তা আমরা পূরণ করব। তো প্রথমে ছকটির সাথে পরিচিত হয়ে নিই। ছকটিতে রয়েছে 2টি কলাম এবং 3টি সারি। দেখে নিই কি রয়েছে ছকটিতে। ছকটির কলামগুলোতে যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি। তো নিশ্চয়ই এমন কোনো কাজের কথা বলা হয়েছে যা আমরা কি কারণে করেছি তা বলবো। কাজটি করার পরের অনুভূতি কি ছিল তা বলবো এই সারিতে, এবং আমার জীবনে কাজটির কি প্রভাব তা আমরা এই কলামে, সরি এই সারিতে আলোচনা করব। তো দেখে নিই ছকটি কিসের উপরে আমাদের লিখতে হবে। তো এর জন্য আমরা এটি পড়ে নিব। শুরুতেই আমরা একটু ভেবে দেখি তো, এমন কোনো ভালো কাজ কি আমরা করি? এমন কোনো কাজ যা কেউ আমাকে তা করতে বলেনি, করতে দেখেওনি। এমনকি এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও রাখেনি। মনে পড়ে গেল তো? এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি। যে কাজটি একইভাবে আমাকে কেউ করতে বলেনি, দেখেনি কিংবা আমার দিকে খেয়ালও রাখেনি। আমি নিজে থেকেই কাজটি করেছি। কিন্তু এই কাজটি করার পরে আমার মনে হয়েছে, না, ঠিক হলো না। এমন কাজ না করলেও পারতাম। ভালো লাগছে না। কাজটা করার পরে একেবারেই। আমার এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় বা কাগজে লিখি। তো আমাদের এই ছকটিতে বলা হয়েছে 2টি ঘটনার কথা লিপিবদ্ধ করতে। এখানে একটি ছক রয়েছে, আমাদের বইয়ে 2টি ছক রয়েছে। সেখানে যে ঘটনা 2 এবং ঘটনা 1, এই 2টি ছক রয়েছে। প্রথমটিতে আমাদের লিখতে হবে এমন একটি ভালো কাজের কথা যেখানে আমরা একটি ভালো কাজ করেছি কিন্তু কেউ তা দেখেনি এবং কেউ তা আমাদের প্রশংসা করেনি, কিন্তু তাও আমরা সেই ভালো কাজটি করেছি। এবং আরেকটি কাজ করতে বলা হয়েছে ঘটনা 2-এ, 2 নামক যে ছকটি রয়েছে তাতে। সেখানে আমরা লিপিবদ্ধ করব যে আমাদের এমন একটি খারাপ কাজ যেখানে আমাদের খারাপ কাজটি কেউ দেখেনি, কিন্তু তা নিয়ে আমাদের অপরাধবোধ কাজ করে, এমন একটি খারাপ কাজের কথা আমাদের তুলে ধরতে হবে। তো চলুন আমরা প্রথমেই ছক 1 টি পূরণ করে নিই। তো আমি ছকটি পূরণ করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো প্রথমেই দেখি কি রয়েছে।
প্রথমে এই কলামের প্রথম সারিতেই রয়েছে যে যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি। তো আমরা যে ভালো কাজটি করেছি তা আমরা কি কারণে করেছি এবং কি চিন্তা করছিলাম তখন তা আমাদের বলতে হবে। তো আমি এখানে লিখেছি, একটি পাখি ডানা ভেঙে রাস্তায় পড়েছিল, তাকে দেখে আমার খারাপ লাগে, ফলে আমি চিন্তা করলাম একে বাসায় নিয়ে সেবা করে সুস্থ করে তুলি। তাই তাকে আমি বাসায় নিয়ে যাই এবং সুস্থ করে পরবর্তীতে প্রকৃতিতে মুক্ত করে দেই। তো এখানে আমি একটি ঘটনার কথা বলেছি, যেখানে হচ্ছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে সেখানে একটি পাখি অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার ডানাটি ভাঙা, তাই সে উড়তে পারছে না। ফলে আমি ভাবলাম যে এই অসুস্থ পাখিটিকে এভাবে রাস্তায় ফেলে না রেখে একে বাসায় নিয়ে যাই এবং একে একটু সেবা শুশ্রূষা করি, যার ফলে হচ্ছে পাখিটি ভালো হয়ে যাবে। তো আমি কয়েকদিন তাকে সেবা যত্ন করলাম এবং তার ফলে সে হচ্ছে সুস্থ হয়ে গেল এবং তারপরে তাকে আমি প্রকৃতিতে ছেড়ে দিলাম। তো ফলে পাখিটি চলে গেল, যা আমাকে এই অনুভূতি দিয়েছিল তা আমি এই ছকটিতে লিখতে হবে আমাদের। এবং এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে কাজটি করার পরের অনুভূতি কি ছিল, মানে কাজটি করার পরে আমার কি ধরনের অনুভূতি হয়েছিল তা লিখতে হবে। তো কাজটি করার পরে আমার খুব ভালো লেগেছিল। যখন পাখিটি আকাশে উড়ে গেল চোখের সামনে, তখন নিজেকে নিয়ে অনেক গর্ববোধ হচ্ছিল। তো এখানে বলাই হয়েছে যে হচ্ছে যখন আমি দেখতে পেলাম যে হচ্ছে আমার সুস্থ করে পাখিটি হচ্ছে আকাশে উড়ছে, তখন আমার খুব গর্ববোধ হচ্ছিল যে পাখিটিকে তো আমি ভালো করেছি, পাখিটি হয়তো মারা যেতে পারতো। তো সেখান থেকে এনে আমি একে সুস্থ করেছি, যার ফলে তার উড়ন্ত অবস্থাটা দেখে দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং এই ঘটনাটি যে ঘটেছে আমার জীবনে, তা আমার জীবনে কি প্রভাব ফেলেছে তা এখানে লিখতে হবে। তো চলুন দেখি কি লিখেছি। এই কাজটি করার পর থেকে বুঝতে পারি যে কারো উপকার করলে মনে ভালো অনুভূতি হয়। এরপর থেকে আমি যখনই কাউকে সাহায্য করার সুযোগ পাই তা যথাসম্ভব করি। তো আমরা যখন দেখবো যে হচ্ছে কারো একজনের উপকার করছি আমরা, তখন আমাদের মনে অটোমেটিক ভালো লাগা কাজ করবে। আর এই ভালো লাগার ফলে আমরা সামাজিক ভাবেও দায়বদ্ধতা যেই রয়েছে আমাদের মানুষের উপকার করার, তাও দূর হবে। ফলে আমরা ভালো অনুভব করব এবং আমরা একটি শান্তি অনুভব করব মনের মধ্যে। তাই আমরা বেশি বেশি মানুষের উপকার করব, সুযোগ পেলেই মানুষের উপকার করব। দেখবেন এই আনন্দটা থেকে বেশি আর কোনো আনন্দ হতে পারে না। তো পরবর্তীতে আমাদের ছক ২ এর আলোচনা করা হবে। এখানে হচ্ছে আমাদের এমন একটি খারাপ লাগার কথা বলতে হবে, যেই সরি খারাপ লাগা না, এমন একটি খারাপ কাজের কথা বলা হবে যেখানে হচ্ছে কেউ আমাদের সেই খারাপ কাজটি করতে দেখেনি এবং কেউ তা জানেও না, কিন্তু তা আমরা আজকে স্বীকার করব যে হচ্ছে এই খারাপ কাজটি আমরা করেছিলাম এবং তার ফলে আমাদের কি অনুভূতি হয়েছিল তাও আমরা এখানে লিখবো, এবং সেই খারাপ কাজটির ফলে আমার আর জীবনে কি প্রভাব পড়েছে তা থেকে তাও আমরা আজকে এই ছকটিতে লিপিবদ্ধ করব। তো চলুন ছকটি দেখে নিই। তো আমি একবার একটি চারা গাছ ভেঙে ফেলেছিলাম ছোট সময়। তো সেই কথাটি আমি এখানে তুলে এনেছি। তখন আমি বন্ধুদের সাথে খেলছিলাম এবং খেলার ছলে সেই চারা গাছটির মাথাটা ভেঙে ফেলেছিলাম। তো এটি আমার একটি খারাপ কাজ, কিন্তু তা কেউ দেখেনি এবং কেউ এটির কথা জানেও না যে আমি ভেঙেছিলাম। কিন্তু আজকে আমি এই বইয়ে এটি এক্সপ্রেস করলাম। তো এই কাজটি করার পরে আমার কি অনুভূতি হয়েছিল তা আমি এখানে লিখেছি। কাজটি করে আমার খুবই খারাপ লাগছিল। আমি বুঝতে পেরেছিলাম গাছটি মরে যাবে। তাই আমার খুবই অপরাধবোধ কাজ করছিল। তো আমি যখন গাছটি ভেঙেছিলাম তখন ইনস্ট্যান্ট আমি যদিও খুশি হয়েছিলাম এবং দুষ্টুমি করে ভেঙে ফেলেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমি যখন বুঝতে পারলাম যে হচ্ছে এর আগাটি ভেঙে ফেলার ফলে ফলে হচ্ছে গাছটি মরে যাবে, তখন আমার খুবই খারাপ লাগছিল এটি নিয়ে। এবং আমার মধ্যে একটি অপরাধবোধ কাজ করছিল যে গাছটি হয়তোবা বড় হতো, গাছে ফল আসতো। তো তা থেকে আবার অনেক মানুষ উপকৃত হতো। তো এটি ভেবে তখন আমার খারাপ লাগছিল, অপরাধবোধ কাজ করছিল গাছটি ভেঙে ফেলার জন্য। তো এই ঘটনাটি আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলেছিল তাও আমরা আলোচনা করব এখানে। তো হচ্ছে আমি এই কাজটা করার পর আমার খারাপ অনুভূতি হয় এবং আমি এর ফলে প্রতিজ্ঞা করি যে হচ্ছে আমি আর কখনো গাছ নষ্ট করব না
এবং এরপর থেকে আমি যখন বোঝা শুরু করলাম তখন থেকে হচ্ছে বেশি করে বৃক্ষরোপণ করতে শুরু করি, এবং এখনো আমি আল্লাহর রহমতে বৃক্ষরোপণ করি। এবং আপনারাও বৃক্ষরোপণ করবেন, এটি হচ্ছে আমাদের পরিবেশের জন্য খুবই দরকার। কারণ হচ্ছে আমরা জানি বর্তমানে বৃক্ষের সংখ্যা খুবই কমে যাচ্ছে, ফলে আমরা জলবায়ু পরিবর্তনও দেখতে পাচ্ছি। তাই আমাদের সবারই বৃক্ষরোপণ করা উচিত। তো আমার জীবনে কি হলো, তো আমি গাছটি ভেঙে ফেলেছিলাম, এর জন্য আমার অপরাধবোধ কাজ হলো, এবং অপরাধবোধ থেকে আমি হচ্ছে বর্তমানে ওইটার প্রভাবে মানে বেশি বেশি বৃক্ষ রোপণ করার চেষ্টা করি। তো এটা হয়েছে আমার বাস্তব জীবনে, এটির প্রভাব পড়েছে। তো এখন আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি, যে ছকটিতে কি আলোচনা করা হবে তা আমরা একটু পরে দেখব। এর আগে দেখে নিই যে ছকটিতে কি রয়েছে। ছকটির নাম হচ্ছে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি। তো এখানে আমাদের ৩টি টেবিল দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে প্রথমে বলা আছে শ্রেণীতে ও বিদ্যালয়ে, মানে শ্রেণীতে ও বিদ্যালয়ে এমন কি কাজ করেছি যার ফলে আমি বিব্রত বোধ করি, এবং পরিবারে কি কাজ করেছি যার জন্য বিব্রত বোধ করি, এবং অন্যদের সঙ্গে কি কাজ করেছি যার জন্য আমি বিব্রত বোধ করি। তো দেখি ছকটি কি দিয়ে পূরণ করা হবে। ছকটি পূরণ করতে হবে যে আমাদের বিব্রত করে এরকম কোনো কাজ, যে একটি খারাপ কাজ যার ফলে মানে আমার মধ্যে এখন আমার বিবেকের কাছে আমি হেরে যাই, বিবেকের কাছে আমার খারাপ লাগে। তো এরকম একটি কাজ যা শ্রেণীতে বা বিদ্যালয়ে করেছি তা এখানে লিখতে হবে। তো চলুন দেখি কি লিখেছি। আমি সপ্তম শ্রেণীতে পড়াকালীন বিদ্যালয়ের হোয়াইট বোর্ড ভেঙে ফেলেছিলাম। তখন খেলার ছলে কাজটি করলেও এর জন্য এখনো আমার অপরাধবোধ কাজ করে, নিজের বিবেকের কাছে লজ্জিত হই। তো আমরা যখন একটি খারাপ কাজ করি, তো ইনস্ট্যান্ট তার জন্য আমাদের যদিও খারাপ না লাগে, তাহলেও দেখা যাবে যে হচ্ছে ১ সপ্তাহ পরে বা ১ মাস পরে, বা অনেক সময় দেখা যায় যে ১০ বছর পরে, ১৫ বছর পরে আমাদের তার জন্য খারাপ লাগে, আমাদের অপরাধবোধ কাজ করে। তো আমি ক্লাস 7 এ যখন পড়ি, তো সেখানে হচ্ছে আমাদের স্কুলে হোয়াইট বোর্ড ছিল। তো সেখান থেকে আমি হোয়াইট বোর্ডের উপরে যে বোর্ডটা ছিল তা হচ্ছে ভেঙে ফেলেছিলাম দুষ্টুমি করে, যা খুবই খারাপ কাজ হয়েছিল। যার ফলে এখনো আমার অপরাধবোধ কাজ করে যে আমি স্কুলের একটি সম্পদ নষ্ট করেছি, এবং এটি আমার দ্বারা একটি করা খারাপ কাজ, যা মোটেও উচিত হয়নি, এবং এটির জন্য এখন আমি লজ্জিত আমার নিজের কাছেই। তো এখন আরেকটি খারাপ কাজের কথা বলতে হবে, যা আমরা পরিবারে করেছি। তো এখানে দেখি কি বলা হয়েছে। আমার ১০ বছর বয়সে আমি একবার আমার দাদার সাথে রাগারাগি করি। তখন আমি না বুঝে দাদার মনে কষ্ট দিয়ে ফেলি। এর জন্য আমি পরে দাদার কাছে ক্ষমা চাইলেও বর্তমানে এই ঘটনা মনে পড়লে অপরাধ বোধে ভুগি। তো একবার যখন আমার বয়স ১০ বছর, তখন হচ্ছে আমি আমার দাদার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। দাদার সাথে রাগ করে ফেলি। মানে একটি ছোট বিষয় নিয়েই। দাদা আমাকে বকছিল, তখন আমিও দাদার সাথে রাগ করি। তো এটার জন্য যদিও পরবর্তীতে আমি দাদার কাছে ক্ষমা চাই, কিন্তু এটার জন্য যেই খারাপ লাগাটা এখন আমার আরো বেশি খারাপ লাগে এই বিষয়টা নিয়ে, এবং এটি খুবই মানে কষ্টকর। তো তাই পরিবারের কারো সাথে অবশ্যই খারাপ ব্যবহার করা যাবে না। এটি সবসময় মাথায় রাখতে হবে। তো আশা করি আমরা পরিবারের কাউকে কষ্ট দিব না। কারণ এই কষ্টটা আমি যদি আজকে দেই, তাহলে দেখা যাবে যে একটা সময় আমার এর জন্য আরো বেশি কষ্ট হচ্ছে যখন এই কথাগুলো মনে পড়বে। তো এখন আমরা এই টেবিলটিতে অন্যদের সঙ্গে কি খারাপ কাজ করেছি তা লিখব। আমি ও আমার বন্ধুরা মিলে আমাদের পাড়ার একটি গাছ থেকে বরই পেড়ে খেয়েছিলাম গাছের মালিককে না জানিয়ে। তখন আমরা মজা করে এটি করলেও এর জন্য বর্তমানে লজ্জা বোধ হয়, এবং এটি ভাবলেই খারাপ অনুভূতি হয়। তো দেখা যায় যে হচ্ছে আমরা আমাদের এলাকাতে কি করি, যে হচ্ছে গাছের মধ্যে যে ফলগুলো থাকে তা আমরা নিয়ে আসি গাছের মালিককে না জানিয়েই। তো এটি খুবই অনুচিত একটি কাজ, যা যদি আমরা এটি আমাদের কিশোর বয়সে আমরা করে ফেলি, তো এই কাজটি করা যাবে না। এটির জন্য বর্তমানে মজা লাগলেও, বর্তমানে আমরা খেলার ছলে এগুলো করলেও পরে হচ্ছে এটির জন্য খুবই খারাপ লাগে, লজ্জাবোধ হয় যে আমি কি কাজ করেছিলাম এটি। তখন আমরা চাইলেও, যে এখন যদি আমি চাই, তা হচ্ছে উনাকে ওই বড়িগুলো ফেরত দিয়ে আসতে পারবো না, এবং তাকে যে এটা বলতেও পারবো না যে হচ্ছে আমি এটা করেছিলাম আপনাদের সাথে। তো এগুলা করা যাবে না যথাসম্ভব, মানে মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের উপকার করতে হবে বেশি বেশি। তো এখানে আরেকটি ছক রয়েছে, যে ছকটিতে
যে সেদিনের ঘটনা, এই ছকটির নাম হচ্ছে সেদিনের ঘটনাই আজকের ভাবনা। তো আমি যেই ঘটনাগুলো করেছিলাম, যে হচ্ছে প্রথমে যে আমরা দুইটি ঘটনার কথা দেখলাম, যে এক এক ও দুই ঘটনা, এই যে এই ঘটনাটা এক ও ঘটনা দুই যে রয়েছে, তার আলোকে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। তো ছকটির কি কি ইনস্ট্রাকশন রয়েছে তা আমরা পড়ে নিই এখান থেকে। তাহলে আমরা বুঝতে পারবো কি লিখতে হবে এই ছকে। এবার আমরা আবার নিজেদের ঘটনায় ফিরে যাই। ভেবে দেখি সেদিনের ঘটনায় যেভাবে ভেবেছিলাম, অনুভব করেছিলাম, আজও কি তেমনই মনে হচ্ছে? আর কি কি ভাবনা হচ্ছে এবং তাতে কেমন অনুভব করছি, এবং ওই ঘটনা এখন ঘটলে কি করতাম, তা অপর পৃষ্ঠার সেদিনের ঘটনায় আজকের ভাবনা ছকে লিখে নিই। তো আমাদের যে দুইটি বিষয় ছিল, দুইটি ঘটনা ছিল, সেই ঘটনাগুলো আমরা মানে পূর্বে করেছিলাম, কিন্তু বর্তমানে তা নিয়ে আমাদের ভাবনা কি, তা নিয়ে আমাদের চিন্তা অনুভূতি কি, এবং বর্তমানে ঘটনাটি যদি আমাদের জীবনে ঘটতো তাহলে আমরা কি করতাম, এবং এটার কারণ কি, মানে এরকম করার কারণ কি, তা আমরা এখন এই ছকে লিপিবদ্ধ করব। তো চলুন দেখে নেওয়া যাক ঘটনা দুটি। তো প্রথমে যে ঘটনাটি ছিল, যে পাখিকে বাসায় নিয়ে যায় সুস্থ করার যে ঘটনাটি, তো এটি নিয়ে আমার বর্তমান চিন্তা যেটি, সেটি হলো সেই দিনের ঘটনা বর্তমানে মনে পড়লে মনে হয় যে সেদিন সুন্দর একটি কাজ করেছিলাম। তো ওই যে পাখিটিকে যে আমি ঘরে নিয়ে সেবা যত্ন করলাম, পাখিটি সুস্থ হয়ে গেল, তা নিয়ে এখন আমার ভালো লাগা কাজ করে। তো এটা নিয়ে আমি চিন্তা করি যখন, তখন আমার মানে মনে হয় যে আমি একটা ভালো কাজ করেছিলাম। তো একটি সুন্দর অনুভূতি হয়। তখন অনুভূতিটা কি, যে সেই ভালো কাজটি করার ফলে বর্তমানে আমার কি অনুভূতি? বর্তমানে এটি নিয়ে আমার অবশ্যই গর্ববোধ হয়, কারণ আমি একটি পাখির জীবন রক্ষা করেছিলাম। পাখিটি চাইলে মরেও যেতে পারতো, কিন্তু তার জীবন রক্ষা করতে পেরে এখন আমার অবশ্যই ভালো লাগা কাজ করে, গর্ববোধ কাজ করে। তারপর হচ্ছে ঘটনাটি এখন ঘটলে কি করতাম, যে পাখিটি যে ঘরে নিয়ে যাওয়ার ঘটনাটি যদি আমার বর্তমান সময়ে ঘটতো তাহলে আমি কি করতাম। তো বর্তমান সময়ে যদি ঘটতো তাহলেও আমি পাখিটিকে বাসায় নিয়ে যেতাম এবং তাকে সেবা যত্ন করতাম। তো আশা করি সবাই এটি করতেন। আর হচ্ছে এটার কারণ কি, এটিকে যে এখন আমি সেবা যত্ন করতে চাই বাসায় নিয়ে, এর কারণ কি? কারণ হচ্ছে, কারণ সেই দিনের কাজটি একটি ভালো কাজ ছিল এবং আমার সেই কাজের ফলে ভালো অনুভূতি হয়, তাই আমি কাজটি আবার করব। কারণ হচ্ছে আমি একটি ভালো কাজ করেছি তা আমি এখন বুঝতে পারছি। তো তার জন্য আমি এরকম কোনো আবার ঘটনা যদি ঘটে পরবর্তীতে, তাহলে আবার অবশ্যই আমি সেই কাজটি করব, এবং পরবর্তীতে অবশ্যই তার জন্য আমার ভালো অনুভূতি হবে। আর তা তো আমরা অবশ্যই চাই আমাদের ভালো অনুভূতি হোক। এবং আমাদের ঘটনা দুই ছিল হচ্ছে যে গাছের যে ডালটা ভেঙে ফেলার ঘটনা, গাছটি নষ্ট করে ফেলার ঘটনা। তো এটি নিয়ে হচ্ছে আমার বর্তমানে কি চিন্তা তা দেখি। বর্তমানে আমার মনে হয় সেদিনের চারা গাছ ভেঙে ফেলাটি আমার ভুল ছিল। তো এটা আমি আগেও বলেছি যে হচ্ছে বর্তমানে এটি নিয়ে আমার খারাপ অনুভূতি হয়, এবং যেই আমি চিন্তা করি যে আমি সেই দিন যে চারা গাছটি ভেঙে ফেলেছিলাম তা আমার ভুল হয়েছে, এটি আমি ভাবি। এবং এটি নিয়ে আমার বর্তমান অনুভূতি হচ্ছে, বর্তমানে এর জন্য আমার অপরাধ বোধ হয়, যে হচ্ছে গাছটি বড় হতে পারতো, গাছটি আরো ডাল দিতে পারতো, অক্সিজেন দিতে পারতো প্রকৃতিতে। তো এটি এখন দিতে পারছে না আমার ফলে, এর জন্য আমার অপরাধ বোধ হয় এটা নিয়ে অবশ্যই। তারপর হচ্ছে ঘটনাটি যদি বর্তমান পরিস্থিতিতে হতো তাহলে আমি কি করতাম। বর্তমানে হলে অবশ্যই আমি গাছটি ভাঙতাম না। কারণ হচ্ছে তখন আমি যদিও না বুঝে কাজটি করে ফেলেছি, কিন্তু বর্তমানে যদি এমন পরিস্থিতির আমি সম্মুখীন হই তাহলে অবশ্যই আমি গাছটি ভাঙতাম না। এবং এর কারণ কি, আমি এখন বর্তমানে না ভাঙার কারণটি কি তা দেখি। কারণ হচ্ছে গাছ ভাঙা পরিবেশের জন্য ক্ষতিকর এবং এর ফলে মানসিকভাবেও কষ্ট পেতে হয়। তো গাছটি আমি ভাঙলে হচ্ছে আমাদের পরিবেশে হচ্ছে অক্সিজেন যাবে না, এবং আমরা জানি গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। তো গাছটি অবশ্যই আমাদের পরিবেশে থাকা দরকার। এবং গাছটি যে ভাঙার ফলে আমার মানসিকভাবে একটা অশান্তি হয়েছিল, মানসিক কষ্ট অনুভব করতে হয়েছিল। আমি নিশ্চয়ই চাইবো না যে হচ্ছে আমার জীবনে আবার সেই কষ্টটা ফিরে আসুক। এজন্য আমি এখন আর বর্তমানে এই কাজটি করতাম না। এখন আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি। সেই ছকে মানে হচ্ছে, যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই, মানে হচ্ছে আমি শুদ্ধাচার করব কেন, কি কি সুফল পেতে আমি শুদ্ধাচার করব, তা এখানে 3টি টেবিলে লিখতে হবে। তো
চলুন টেবিলগুলোতে আমরা এই বিষয়গুলো লিপিবদ্ধ করে নিই যে কেন আমরা শুদ্ধাচার করব। শুদ্ধাচার করলে হচ্ছে মানসিক প্রশান্তি লাভ করা যায়। একটি ভালো আচরণ করলে বা ভালো কাজ করলে হচ্ছে মানসিকভাবে ভালো লাগে, তাই আমি শুদ্ধাচার করব। তারপর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি লাভ। তো সামাজিক দায়বদ্ধতা জিনিসটা কি? সামাজিক দায়বদ্ধতা জিনিসটা হচ্ছে যে সমাজের প্রতি আমাদের একটি দায়-দায়িত্ব রয়েছে। যেমন হচ্ছে সমাজের হচ্ছে ভালো দিকগুলো হচ্ছে আমাদের ফুটিয়ে তোলা এবং খারাপ যেই বিষয়গুলো আছে তা আমরা রোধ করা। এগুলো হচ্ছে আমাদের সমাজের প্রতি দায়-দায়িত্ব। তো এই দায়-দায়িত্বগুলোই হচ্ছে আমাদের আ করার জন্য শুদ্ধাচার করতে হবে, এবং যদি আমরা শুদ্ধাচার করি তাহলে আমরা এই সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি লাভ করতে পারবো। তারপর হচ্ছে অন্যকে সাহায্য করা। তো আমি শুদ্ধাচার যদি করি, শুদ্ধাচারের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে অন্যকে সাহায্য করা যায়। যেমন আমি যদি দেখি যে হচ্ছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছে না, তো আমি তাকে হচ্ছে রাস্তাটা পার করে দিলাম। এই শুদ্ধাচারের মাধ্যমে অন্যকে সাহায্য করা গেল এবং এটার জন্য ভালো অনুভূতি লাভ করা সম্ভব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ছক আমাদের সামনে চলে এসেছে। এই ছকটি আমাদের হলো, আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই, আমি এখন বর্তমানে কি শুদ্ধাচার চর্চা করতে চাই তার একটি ছক। বইয়ে হচ্ছে 10টি এরকম পার্ট রয়েছে, কিন্তু আমি এই 10টি আলোচনা করব না এই ভিডিওতে। আমি এখানে 5টি ধাপের কথা আলোচনা করব। এই 5টি থেকে আপনারা বুঝতে পারবেন যে কি কি আলোচনা করতে হবে, এবং পরবর্তী 5টি আপনারা নিজেরাই বাসায় করবেন। তো দেখে নিই যে কিসের ভিত্তিতে এটা আলোচনা করতে হবে। এটা একটু রিডিং করে নিলেই আমরা তা বুঝতে পারবো যে ছকটি কিভাবে আমরা পূরণ করব। এবার নিজের মতো করে আমরা 10টি আচরণ বেছে নেব, যেগুলো আমি শ্রেণী ও বিদ্যালয় কার্যক্রমে এবং পরিবারে চর্চা করতে চাই। তো আমাদের 10টি কাজের কথা বলতে হবে, যেখানে হচ্ছে যা আমরা বিদ্যালয়ে অথবা আমাদের শ্রেণীকক্ষে অথবা আমাদের পরিবারে আমরা চর্চা করব। আমরা মনে রাখবো, শুদ্ধাচার চর্চা করতে গিয়ে আমরা যে কোনো আচরণ করতে পারি না। যেমন হচ্ছে শুদ্ধাচার যদি আমরা চর্চা করতে যাই তাহলে অবশ্যই অনেক সময় মানুষকে বাধা দিতে হবে খারাপ কাজে, কিন্তু তখন আমরা হচ্ছে যে কোনো ধরনের আচরণ আমরা তাদের সাথে করতে পারবো না। যেমন আমরা যদি দেখি যে হচ্ছে একজনকে বাধা দিতে গিয়ে আমরা তাকে মারধর করতে পারবো না, তার সাথে তাকে গালাগাল করা যাবে না, তাদেরকে সহজভাবে ভালোভাবে বোঝাতে হবে। তো এইভাবে শুদ্ধাচার চর্চা করতে হবে, কাউকে বাধ্য করা যাবে না। তো অন্যের ভুল আচরণ ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরও দায়িত্বশীল আচরণ করা জরুরি। তাই যথাযথ আচরণ বেছে নেওয়ার জন্য দৃঢ়তা, শ্রদ্ধাবোধ, নমনীয়তার সমন্বয়ে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগের দক্ষতা কাজে লাগাবো। মনে রাখবো, শরীরের বল কিংবা অযাচিত আচরণ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, দায়িত্বশীলতার সঙ্গে। তো যেটা বললাম যে আমরা যদি সমাজে দেখি যে কোনো খারাপ কাজ হচ্ছে, সেখানে আমরা শরীরের বল দিয়ে মারামারি করব না, অথবা হচ্ছে তাকে গালাগালি করব না, মুখ দিয়ে কোনো খারাপ ভাষা ইউজ করে হচ্ছে তাকে আমরা বিরত করব না। আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের বুদ্ধি কাজে লাগাবো, আমাদের কৌশল কাজে লাগাবো, এবং বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে আমরা তাকে পজিটিভ ভাবে বোঝানোর চেষ্টা করব যে হচ্ছে এই কাজটি খারাপ। তো আমরা দেখি কি কি শুদ্ধাচার আমরা করতে পারি, তা ছকে আলোচনা করি। তো আমরা পরিবার ও শ্রেণীকক্ষে কি কি শুদ্ধাচার চর্চা করতে পারি তা দেখে নিই, বা এলাকায় কি কি শুদ্ধাচার চর্চা করতে পারি। তো প্রথমেই আমরা পরিবারেরটা এনেছি। তো মা বাবার কথা শুনে সকল কাজ করতে চাই। মা বাবার কথা শোনা হচ্ছে সবচেয়ে বড় শুদ্ধাচার আমার মতে। তো হচ্ছে মা বাবার কথা আমাদের শুনতে হবে, তাদের কথা মতো সকল কাজকর্ম আমাদের করতে হবে। এটি হচ্ছে আমাদের নাম্বার ওয়ান শুদ্ধাচার। তারপর হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে চাই। তো আমাদের বিদ্যালয়ে হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করলে হচ্ছে আমাদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হবে, এবং হচ্ছে আমাদের যেই পরিবেশ রয়েছে তাতে হচ্ছে অক্সিজেন যাবে এবং কার্বন ডাই অক্সাইড গুলো শোষণ করে নিবে। ফলে আমাদের পরিবেশটাও ভালো থাকবে এবং বিদ্যালয়টিও সুন্দর দেখা যাবে। বিদ্যালয়ের যত্রতত্র স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে চাই।
বিদ্যালয়ে যে ময়লাগুলো থাকে তা আমরা একসাথে কালেক্ট করব এবং তা সংগ্রহ করে আমরা একটি নির্দিষ্ট স্থানে ফেলবো এবং বিদ্যালয়টি আমরা নিয়মিতভাবে পরিষ্কার করব এবং পরবর্তীতে আমরা একটি ডাস্টবিনের ব্যবস্থা করতে পারি, যেখানে সবাইকে বলে দিব যে নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলতে। এবং চতুর্থ যে শুদ্ধাচারটি আমরা করতে পারি তা হলো বিদ্যালয়ের বড় ও ছোট সকলের সাথে সবসময় সদাচরণ করতে চাই। বিদ্যালয়ের আমাদের সিনিয়র থাকে, জুনিয়র থাকে, তো সবার সাথে আমাদের সদাচরণ করতে হবে। এটা একটি অন্যতম শুদ্ধাচার। তারপর এলাকায় অনেক সময় ইভটিজিং হয়, তা বন্ধে জনসচেতনতা তৈরি করতে চাই। তো এলাকায় যদি ইভটিজিং হয় তা আমরা বন্ধ করতে বদ্ধপরিকর হব এবং তা বন্ধ করার জন্য আমাদের যেগুলো করা দরকার তা করব। এখন দেখি আরেকটি ছকটির নাম হলো শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ। তো শুদ্ধাচারে তো আমরা 10টি জিনিস দেখলাম যে কি কি আমরা করতে চাই। এখন এই 10টি শুদ্ধাচার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের নতুন যে আচরণগুলো হবে তা কি হবে, তা শ্রেণীতে কি হবে, পরিবারে কি হবে, অন্যদের সঙ্গে কি হবে, এগুলোই আমাদের এই ছকটিতে লিখতে হবে। তো এর আগে ছকটি পূরণ করার আগে এর ইনস্ট্রাকশন গুলো কি রয়েছে তা বোঝার জন্য আমরা এই লাইনগুলো পড়ে নিব। তো চলুন এটি পড়ে নেওয়া যাক। আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার শুরুতে নিজেদের চিন্তা থেকে শ্রেণী ও বিদ্যালয়, পরিবার ও অন্যদের সঙ্গে করা এমন আরো কিছু ঘটনা যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি তা একটি ছকে পূরণ করেছিলাম। এবার এই ছকের আচরণগুলোর পরিবর্তে উপরের 10টি আচরণ ব্যবহার করে কি কি পরিবর্তন আনতে চাই তার একটি পরিকল্পনা তৈরি করি। তো বর্তমানে আমি শুদ্ধাচার করে কি কি পরিবর্তন আনতে চাই এবং এর জন্য আমার পরিকল্পনাগুলো কি কি তা আমরা এই ছকে লিপিবদ্ধ করব ক্রমান্বয়ে। তো প্রথমে আমরা শ্রেণীতে ও বিদ্যালয়ে কি কি করব তা লিপিবদ্ধ করেছি। চলুন এটি দেখে নেওয়া যাক। আমি আমার শ্রেণীকক্ষ পরিষ্কার করে রাখবো। আমার শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি ও আমার সহপাঠীরা মিলে আমরা একটি ডাস্টবিন স্থাপন করব এবং সবাইকে সেই ডাস্টবিনে ময়লা ফেলতে অনুরোধ করব এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করব। তো আমাদের যে শ্রেণীতে বা বিদ্যালয়ের আশেপাশে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো অবশ্যই আমাদের পরিষ্কার করতে হবে, কারণ আমাদের পরিবেশ যদি বিদ্যালয়ের পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে সেখানে আমাদের পড়াশোনা করতে ভালো লাগবে না এবং আমাদের বিদ্যালয়টি সুন্দর লাগবে না, আমাদের মন ভালো থাকবে না। ফলে তাই আমাদের কি করতে হবে, বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর জন্য আমাদের বিদ্যালয়ে যদি ডাস্টবিন না থাকে তাহলে একটি ডাস্টবিন স্থাপন করতে হবে এবং সেইখানে সবাই যাতে ময়লা ফেলে তার জন্য সবাইকে অনুরোধ করতে হবে এবং যদি আরো দরকার হয় তাহলে সবাইকে এর জন্য আমরা সচেতনও করতে পারি, যে লিফলেট দিতে পারি অথবা সবাইকে ক্লাসে ক্লাসে গিয়ে বোঝাতে পারি যে যত্রতত্র ময়লা ফেলা উচিত নয়, এগুলো আমরা করতে পারি। এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণ করব। আমাদের এটা পরিকল্পনা যে বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে আমরা বিদ্যালয়কে আরো সৌন্দর্য দান করব এবং পরিবেশের জন্য তা অবশ্যই ভালো। তাই আমরা এই কাজগুলো শ্রেণীতে ও বিদ্যালয়ে করব। এখন আমরা দেখে নিই যে পরিবারে আমরা কি ধরনের শুদ্ধাচার চর্চা করব। আমি আমার পরিবারের বড়দের সম্মান করব এবং তাদের সাথে নম্র ব্যবহার করব এবং পরিবারের ছোট সদস্যদের স্নেহ করব এবং তাদের সাথে খারাপ ব্যবহার করব না। পিতামাতার কথা শুনে চলবো, তাদের অবাধ্য হব না। তো আমাদের পরিবারের সাথে যে শুদ্ধাচার রয়েছে তা আমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ পরিবারই আমাদের দিন শেষে মেইন বা আসল। তাই আমাদের পরিবারের কি করতে হবে, পরিবারের যারা বড় সদস্য রয়েছে, যেমন আমাদের বড় ভাই রয়েছে, বড় বোন রয়েছে, বাবা মা দাদা দাদি যারাই রয়েছে কিনা তাদের আমরা সম্মান করব অবশ্যই। তাদের সাথে সবসময় নম্রভাবে ব্যবহার করব, কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করব না, তারা যাতে মনে কষ্ট না পায় এমন কিছু আমরা করব না। এবং পরিবারে যারা ছোট রয়েছে, আমাদের ছোট ভাই বোন রয়েছে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব। তারা ছোট বলে তাদেরকে যে মারবো সবসময় বা তাদেরকে বকা দিব এটা করা যাবে না। তাদেরকে স্নেহ করতে হবে, তাদের ভালোবাসতে হবে এবং তারা যদি কোনো ভুল করে তার জন্য তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, তাদেরকে বকাঝকা করা যাবে না।
এবং আমাদের যে পিতামাতা রয়েছে তাদের কথা শুনে চলতে হবে এবং তাদের অবাধ্য হওয়া যাবে না। আমাদের পরবর্তী যে টেবিলটি রয়েছে তা হচ্ছে অন্যদের সঙ্গে কি কি মানে কি কি হতে পারে এবং তখন আমরা কি কি শুদ্ধাচার চর্চা করতে পারি। তো এলাকায় অনেক সময় ইভটিজিং হয়। তো ইভটিজিং রোধে জনসচেতনতা তৈরি করতে পারি আমরা। এর জন্য আমরা লিফলেট বিতরণ করতে পারি এলাকায় এবং মানে সবার মধ্যে আমরা প্রচার করতে পারি যে হচ্ছে ইভটিজিং এর কি কি নেতিবাচক দিক রয়েছে। আমি আশা করি যে হচ্ছে ইভটিজিং এর যে নেতিবাচক দিকগুলো এগুলো যদি আমরা যারা ইভটিজিং করে তাদের কাছে মানে ভালোভাবে বোঝাতে পারি তাহলে হচ্ছে তারা ইভটিজিং থেকে বিরত থাকবে এবং যদি তারা হচ্ছে আমাদের বোঝানোতে কাজ না হয় তাহলে হচ্ছে আমরা প্রশাসন বা পুলিশের ব্যবস্থা নিয়ে আমরা তা রোধ করতে পারি। তো আমরা সর্বশেষ যেই ছকটি পূরণ করব তা হচ্ছে আমরা যে শুদ্ধাচার গুলো চর্চা করলাম তার ফলে আমাদের কিছু পুরস্কার অবশ্যই প্রাপ্য এবং সেই পুরস্কারগুলো কি কি হতে পারে তা আমরা দেখি এখানে। তো হচ্ছে এই স্টার গুলো যে ছিল এগুলো ফাঁকা ছিল, তো এগুলো আমরা পূরণ করেছি। তো দেখি কি দিয়ে পূরণ করলাম। তো প্রথমে হচ্ছে আমার শুদ্ধাচারের জন্য আমি সৎ, অবশ্যই, কারণ আমরা ওই যে ব্যাগ ট্যাগ পেলে হচ্ছে বাসায় দিয়ে আসি। তারপর হচ্ছে যার জন্য হচ্ছে যদি আমরা কোনো ব্যাগ পাই বা অন্য কারো জিনিসপত্র পাই তাহলে তাদেরকে দিয়ে আসবো। এই শুদ্ধাচারটি আমরা চর্চা করব, এই জন্য আমরা অবশ্যই সৎ। আর হচ্ছে আমরা হচ্ছে অন্যের গাছের ফল খাবো না, অন্যের জিনিস নিয়ে নিব না, এটা অবশ্যই সৎ আচরণের লক্ষণ। তাই আমি ওই শুদ্ধাচার চর্চা করেছি, ফলে আমার পুরস্কার হচ্ছে আমি নিজেকে সৎ ভাববো, এটা হচ্ছে আমার পুরস্কার। তারপর হচ্ছে আমি পরিশ্রমী, যেহেতু হচ্ছে আমি বিদ্যালয়ের ময়লা আবর্জনা পরিষ্কার করব, মানুষকে হচ্ছে এটার জন্য উৎসাহিত করব, ফলে অবশ্যই আমি পরিশ্রমী। তারপর হচ্ছে বৃক্ষপ্রেমী, কারণ আমি বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছি, তাই আমার আরেকটি টাইটেল হবে বৃক্ষপ্রেমী। আর এটি হচ্ছে আমার একটি শুদ্ধাচারের পুরস্কার। আর হচ্ছে আমি সাহসী, কারণ হচ্ছে আমি ইভটিজিং রোধের চেষ্টা করেছি আর এখানে অবশ্যই আমি সাহসিকতার পরিচয় দিয়েছি। তাই আমি এখানে শুদ্ধাচার চর্চায় আমার এটা একটা পুরস্কার যে হচ্ছে আমি একজন সাহসী ব্যক্তি এবং আমি হচ্ছে বন্ধুসুলভ, কারণ আমি আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করি না, আমি আমার ছোটদের সাথে ভালো আচরণ করি। এই শুদ্ধাচার গুলো আমি চর্চা করছি, তাই হচ্ছে আমি বন্ধুসুলভ। তো এই ছিল আমাদের আজকের আলোচনায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু গো এডুকেশনে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।